সরকারের দিকে যাচ্ছে। আবার দ্বিতীয় দিকটা হলো যে ওরা একটা মিটিং করবে, সেখানে যারাই ককটেলটা ফাটায় তাদের যে রাজনৈতিক যে আচরণটা, মানে এই যে রাজনৈতিক অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, এটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য আসলে কি মানে নমুনা দেখাচ্ছে। আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যে ধরনের পরিবর্তন প্রয়োজন বা যে ধরনের সংস্কার প্রয়োজন সেটা হয় নাই, এবং এটা হওয়ার সম্ভাবনা আপাতত নাই। এই কারণে আপনি যদি এনসিপি কে দেখেন, এনসিপির মধ্যে যারা আছেন তারা ভিন্ন ভিন্ন সময়ে এই ধরনের বৃহৎ রাজনৈতিক দলগুলি লেজুর ভিত্তি করে যে সংগঠন, সেগুলি মেম্বার ছিলেন। তাদের খুব কম নেতাই ফ্রেশ স্টার্ট করেছেন রাজনীতিতে, বরং যারা ফ্রেশ স্টার্ট করেছিলেন এরা এখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন। কারণ এই পুরনো যে প্যাচের রাজনীতি, গোজামিলের রাজনীতি, সেখানে তারা থাকতে পারেন না। আপনি যদি দেখেন তাসনিম জারাকে, তাজনুভা জাবিনকে, এরকম অনেক নারী সদস্য বের হয়ে গেছেন তাদের। আবার কিছুদিন আগে উমামা ফাতেমা 50 টাকায় সনদ বিক্রি করতে চেয়েছেন জুলাই যোদ্ধার। আবার আপনি দেখবেন যে মাহফুজ আলম একাধিক স্টেটাস দিচ্ছেন যেখানে তিনি তার হতাশা ব্যক্ত করছেন। এর কারণ হচ্ছে এনসিপি যে ধরনের নেতাদের দিয়ে তৈরি হয়েছে, তাদের কারো ছাত্রলীগের ইতিহাস, কারো জামাত শিবির ছাত্র দল অথবা ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস। তো এই যে ভিন্ন ভিন্ন দল থেকে এসে ওই আগের মতোই এক ধরনের ফিউশন কিংবা এক ধরনের মিক্সচার দিয়ে এই এনসিপি তৈরি হয়েছে। ফলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য যে ধরনের প্রক্রিয়ায় দলটি তৈরি হবার কথা ছিল সেটা তো হয় না। এই দলের সভাপতিকে জামাত ইসলামীর নেতা বলেন যে তাদেরই লোক, তাদেরই ছেলে, তাই না? এবং এই দলের যিনি সাধারণ সম্পাদক তিনি তো আগে থেকেই এক ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তাদের থেকে যারা এমপি হয়েছেন তারাও আগে ছাত্রলীগ কিংবা অন্য কোনো দলের সঙ্গে রাজনীতি করেছেন বা নুরুল হক নূরের সাথে ছিলেন। তাই আমি মনে করি না যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সূচনা হওয়ার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে এনসিপির সাথে সাথে। তার সঙ্গে আমরা যদি আশা করি যে জাতীয়তাবাদী দল অথবা জামাতে ইসলাম পরিবর্তিত হবে, এটা তো হওয়ার সম্ভাবনাই নাই। কেননা জামাতে ইসলাম তো একটি অপরিবর্তনীয় শাসনতন্ত্রের অধীনে বা গঠনতন্ত্রের অধীনে তারা রাজনীতি করে। তাদের গঠনতন্ত্র সেই বহু বছর আগে আবুল আলা মওদুদী সাহেবের আদর্শে উজ্জীবিত, যদিও সেই আদর্শ থেকে তারা দূরে সরে এসে অনেক সুবিধাবাদী কাজ করছেন। তারপরেও তাদেরকেও আসলে আমরা ধরতে পারি না যে তারা কোনো পরিবর্তন করবেন। বিএনপির মধ্যে উচ্চ নেতৃত্বে কিছু কিছু জায়গায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বা পরিবর্তনের আশা বা নির্দেশ আমি বলবো এটা পাওয়া যাচ্ছে, কিন্তু নিচের দিকে বিএনপিতে যারা আছেন তারা অতীতে যে রাজনীতি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন এরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য যে তারা অভ্যস্ত, এখানে তো নতুন মুখ নাই। নতুন মুখ মাননীয় প্রধানমন্ত্রী নিজে, বরং আমরা বলতে পারি যে উনি ক্ষমতার এই আসনে বা সংসদ সদস্য হিসেবে একেবারে নতুন, কিন্তু তার দলে বহু নেতাকর্মী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি করছেন, এমন লোকও তো আছেন। তারা পরিবর্তিত হয়ে যাবেন রাতারাতি এটা আমরা আশা করতে পারি না। এলাকাতে এলাকাতে যারা রাজনীতি করেছেন পুরনো রাজনীতি তারা বদল হয়ে যাবেন এটাও আমরা আশা করতে পারি না। ফলে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। আর এই রাজনীতি কেমন ছিল? এইরকমই ছিল। কখনো কখনো ক্ষমতাবানরা ককটেল নিক্ষেপ করে, কখনো কখনো নিজেরাই নিজেদেরকে ককটেল মেরে বলে ক্ষমতাবানরা মেরেছে। আমি একটা প্যাটার্ন বরং লক্ষ্য করি, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় আপনার মনে আছে এনসিপির অফিসের সামনে ককটেল ফুটতো এবং তারা বারবার বলতো যে এটা আওয়ামী লীগের কাজ। এখন তারা একটা সভা করেছে, সেখানেও গিয়ে ককটেল ফুটেছে। তো এই ককটেল গুলি আমার ধারণা তেমন ধ্বংসাত্মক কিছু না, কারণ এই ককটেলে কারো আহত নিহত হবার সম্ভাবনা বা কোনো খবর আমরা পাই নাই। তো সেদিক থেকে ভালো যে তাদের শত্রুরা অতটা নৃশংস বা নির্মম নয়। কিন্তু এটা এক ধরনের আমি বলবো যে রহস্যজনক যে আগেও যখন ককটেল ফেটেছে অন্তর্বর্তী সরকার তদন্ত করে নাই। আপনি লক্ষ্য করলে দেখবেন ভুয়া মামলা দিয়ে লোকজনকে ধরে নিয়ে গিয়েছে। তারপরে সাংবাদিকের মানে জ্যেষ্ঠ সাংবাদিক এমন কয়েকজনকে তারা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসাবাদের নামে থানায় নিয়ে তারপর আটক করেছে ভুয়া মামলা দিয়ে। অথবা সংবিধান নিয়ে আলোচনা হবে, যেখানে আলী রিয়াজ যে সংবিধান নিয়ে আলোচনা করে ওই একই আলোচনা রিপোর্টার্স ইউনিটিতে হবে, সেটার জন্য লোকজনকে ধরে নিয়ে গেছে যে সংবিধান নিয়ে কথা বলা এক ধরনের ষড়যন্ত্র। সেই একই অন্তর্বর্তী সরকার এই যে এনসিপির অফিসের সামনে ককটেল ফুটেছে একটা তদন্ত করে নাই ঠিক মতো, দোষীদেরকে খুঁজে বের করে নাই এবং
যেখানে ককটেল ফুটেছে কে ফুটালো এটা তো ন্যায্য মামলা হতো, তাই না? সেটা করার চেষ্টাও করে নাই। এবং সব জায়গাতে সিসি ক্যামেরার ফুটেজ পায়, কিন্তু এনসিপির অফিসের সামনে একাধিকবার ককটেল ফুটেছে, কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায় নাই। তো এইসব রহস্যজনক বিষয় বলি আমাদের জি রাজনীতিতে থেকেই গেল। এবং ভোটার হিসেবে আমার মাঝে মাঝে নিজেকে প্রতারিত মনে হয়। মনে হয় যে আমাদেরকে পরিবর্তনের কথা বলে তারা আসলে ঔষধের বোতল বদল করে বহু বছরের পুরনো মিক্সচার আমাদেরকে আবার গিলাচ্ছে। জি। তো আপনি যেটা বললেন যে আপনার আপনার কথার মধ্যে এক ধরনের ইঙ্গিত আছে যে কে মেরেছে, কেন খোঁজা হয়নি কেন। কিন্তু একটা বিষয় ইন্টারেস্টিং, যে তারা কিন্তু এক একজনের উপর এক এক সময় দায় চাপাইয়াছে। এর আগে দায় চাপিয়েছে আওয়ামী লীগের উপর, এখন দায় চাপাচ্ছে বিএনপির উপর। তো তারা কি আসলে আগামী রাজনীতি তাদের জন্য খুব সহজ হবে? এরকম যদি সবাইকে তারা শত্রু বানায় ফেলায়, তাহলে তারা রাজনীতিটা করবে কিভাবে? একটা ছড়া আছে না, সুকুমার রায়ের, ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলে ব্যথা। এখন তারা বিএনপিকে দোষী করার চেষ্টা করছেন, কিন্তু আপনি আমাকে সাধারণ বুদ্ধিতে, আপনি এত বছরের সাংবাদিকতার ইতিহাস আপনার বা আপনার অভিজ্ঞতা, আপনি একটু যৌক্তিকভাবে চিন্তা করে দেখেন, সংসদে 6টা আসন পেয়েছে জামাতের কোলে চড়ে, তাদের সভায় ককটেল ফোটানোর মতো ইচ্ছা কেন হবে? আর যেখানে যে এলাকাতে এইটা হচ্ছে, এই মিটিংটা, সে এলাকায় তাদের কোনো সংসদ সদস্য নাই। একজন নাকি দাঁড়িয়েছিল, সে হেরে গিয়েছে, যদিও সে দাবি করে আমি সবচেয়ে বেশি ভোট পেয়ে হেরেছি। মানে ব্যাপারটা এরকম যে আমি 31 পেয়ে ফেল করেছি, আমার চেয়ে অন্য যারা ফেল করেছে তারা কম কম পেয়েছে আমার চেয়ে। মানে ফেলের মধ্যে উনি ফার্স্ট, এরকম বলে একজন আছে, একজন মহিলা। তো এখন ওইখানে গিয়ে ধরেন কেউ ককটেল খরচ করবে, আমার তো মনে হয় এটা একটা অপচয়। মানে এই ককটেলের যে ডিব্বাটা আছে, ওই ডিব্বাটা একটা অপচয়। ওই ডিব্বার মধ্যে জর্দা রাখলে কিংবা ধরেন পান সুপারি রাখলে বরং এটা বেটার হইতো আর কি। যেখানে তাদের কোনো শক্তি নাই সেখানে তাদেরকে ঠেকানোর জন্য ককটেল খরচ করবে কেন কেউ? আচ্ছা, আমরা একটু অন্য একটা একটা প্রসঙ্গ বলি, যে জুলাই মাস তো আসলো। এই জুলাইকে কেন্দ্র করে আমরা নানা ধরনের কথার লড়াই দেখছি, এবং কথার লড়াই প্রায় আমরা দেখছি যে অসহিষ্ণু রাজনীতির কথা আমরা বললাম, প্রায় দেখছি যেন আপনার শ্লীলতার যে সীমারেখা সেটাকে অতিক্রম করে যাচ্ছে। এবং আমার কথা হলো যে অনেকে জুলাই নিয়ে সমালোচনা করছেন, জুলাইয়ের রাজনীতি যেভাবে হাতছাড়া হয়ে গেল সেটা সমালোচনা করছেন, জুলাইয়ের অর্জন যেভাবে বেহাত হয়ে গেল সেটা নিয়েও বলছেন। এর মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র খুঁজছেন। আবার কেউ কেউ যারা এই জুলাই নিয়ে একটু সমালোচনামূলক কথা বলছেন, তাদেরকে শারীরিক ভাবে হেনস্থা করার জন্য পুরস্কার ঘোষণা করছেন, যে 1 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দেবো তাকে উতাপিটা করতে পারলে। তো এই যে আপনার এই যে অশ্লীলতার যে ধারাটা, এটাই তো আমাদের রাজনীতিতে, মানে অনেকে বলছেন যে জুলাই আমাদের রাজনীতিতে এই একটা পরিবর্তন নিয়ে এসেছে। তো এই অস্থিরতাটাকে আপনি কিভাবে এটাকে মোকাবেলা করবেন? জুলাইয়ের আন্দোলনে যারা আন্দোলনে ছিলেন তাদের মধ্যে একটা অংশ সারাক্ষণ দাবি করেছে যে অশ্লীল ভাষা হচ্ছে প্রতিবাদের ভাষা। তো অশ্লীল ভাষা যদি প্রতিবাদের ভাষা হয়, তাহলে তাদের কোনো কর্মকাণ্ডে কেউ যদি প্রতিবাদী হয়ে ওঠে তাদের বিরুদ্ধে, তারাও তাহলে সেই ভাষাটাই ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক। অশ্লীলতাকে তারা বলেছেন যে এটাকে অশ্লীলতা মনে করা যাবে না। আপনার যার বিরুদ্ধে ক্ষোভ, তার বিরুদ্ধে আপনি যদি এরকম ভাষা ব্যবহার করেন, এটা এক ধরনের প্রতিবাদের অস্ত্র। তো এখন মনে করেন যে জুলাইয়ের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের মধ্যে কেউ একটা অন্যায় কাজ করেছে, সেই অন্যায়ের প্রতিবাদে তাকে কেউ এই প্রতিবাদের ভাষায় কথা বলে বসলো, তারা আবার সেটা মানতে পারছেন না। এটা হচ্ছে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড। তারা গালি দিলে সেটা প্রতিবাদের ভাষা, তাদেরকে গালি দিলে সেটা প্রতিবাদের ভাষা না। প্রতিবাদের ভাষা একই তো হওয়ার কথা দুই দিকে। যেমন ধরেন যদি গানের একটা ভাষা থাকে, তাহলে সেই ভাষাটা দুই দিকে একই হওয়ার কথা না। যদি কবিতার একটা ভাষা থাকে, সেটা দুই দিকে একই হওয়ার কথা না। কিন্তু ওনাদের ব্যাপারটা খুব অদ্ভুত, ওনারা গালি দিলে সেটা প্রতিবাদ, আর অন্যরা গালি দিলে সেটা প্রতিবাদ না। তো এই যে একটা অবস্থা তারা তৈরি করেছেন, এটা কিন্তু তারাই করেছেন। এবং যারা অনেক গালি দিতে পেরেছে তাদেরকে তারা বীরের মর্যাদা দিয়েছেন, যে গালিগালাজ করে বীর হয়। এখন গালিগালাজ এমন একটা বিষয় যে এইটা কিন্তু প্রতিযোগিতায় নামলে এটা ক্রমশ খারাপ থেকে খারাপই হতে থাকবে। যেমন ভালোর সাথে ভালোর প্রতিদ্বন্দ্বিতা সকলে ভালো হইতে থাকে, সেরকম খারাপ খারাপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আরো নিচ, আরো অশ্লীল, আরো জঘন্য ভাষার অবতারণা হবে, সেটাই হচ্ছে। এইটাকে এখন যদি তারা মনে করেন যে না, তারা আহ সবকিছু থেকে প্রতিরক্ষার মধ্যে থাকবেন,
তারা একটা দেয়ালের মধ্যে থেকে, দেয়ালের পেছন থেকে অন্যদেরকে বিষ্ঠা নিক্ষেপ করবেন, অন্যদেরকে গালি দিবেন, অন্যদেরকে জুতা নিক্ষেপ করবেন, তাহলে সেটা তো আসলে একটা অবাস্তব চিন্তা হবে। একটা এলাকায় যখন আপনি সর্বত্র গু ছিটিয়ে দিয়েছেন, তখন ওইখানে সবচেয়ে পরিষ্কার লোকটার গায়ে গু লাগবে, সবচেয়ে ময়লা লোকটার গায়ে গু লাগবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে এখন। আরেকটা বিষয় খুব অদ্ভুত, সেটা হচ্ছে যে তারা পুরস্কার ঘোষণা করছেন। আপনি আমাকে বলেন, এত জনপ্রিয় যারা, তাদেরকে পুরস্কার ঘোষণা করতে হবে কেন? কাউকে টাকার লোভ দেখাতে হবে কেন যে আমি টাকা দিব তুমি এটা করে আসো? যারা জুলাই আন্দোলন করেছিল তারা কি টাকা নিয়ে সেখানে গিয়েছিল? তা তো না, তারা তো টাকার জন্য জুলাই আন্দোলনে যায় নাই। তাহলে জুলাই আন্দোলনের আহ বিপরীতে কেউ কথা বলেছে, সেই কথার প্রতিবাদ তারা করবেন প্রতিবাদের ভাষায় কিংবা প্রতিবাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী, কিন্তু তাদেরকে বলতে হচ্ছে টাকা দিব গিয়া প্রতিবাদ করো। তাহলে টাকা কেন দিতে হবে? আর টাকাই যদি দিবেন তাহলে একটা ছাত্র নেতা 2 লক্ষ টাকা কোত্থেকে পায়? এই 2 লক্ষ টাকা সে এই কাজে না দিয়ে বরং একটা ভালো কাজে দিত, তাই না? এই 2 লক্ষ টাকা সে কোত্থেকে পেয়েছে, কোথা থেকে পাবে? একটা বিষয় মনে রাখতে হবে, যে একটা পুরস্কার ঘোষণা করতে পারে 2 লক্ষ টাকার, তার পকেটে অন্তত এর চেয়ে 5-10 গুণ বেশি টাকা থাকতে তো হবে। একটা সাধারণ লোক যখন একটা গিফট কিনে দেয়, কাউকে একটা উপহার দেয়, পকেটে অন্তত 10,000 টাকা থাকলে সে 5,000 টাকার গিফট কিনতে পারে। তো সেই অর্থে আমরা চিন্তা করতে পারি যে তার নিশ্চয়ই 2 লক্ষ টাকা সে দিবে বলেছে, অন্তত 4 লক্ষ টাকা আছে। এখন এটা আমার জানার ইচ্ছা যে 4 লক্ষ টাকা আয় করা কি খুব সোজা? বাংলাদেশে 1 বছরে 4 লক্ষ টাকা আয় করবে যে তার কর মাফ করা হয়েছে। মানে বাংলাদেশের অধিকাংশ লোক 4 লক্ষ টাকার নিচে আয় করে, আর এই লোক 2 লাখ টাকা দিয়ে দিচ্ছে এখনই, আয়কর দেয়। এটা আমার খুব জানার ইচ্ছা। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এটা গত নাকি দুদিন বাপের ধরে টাকা দিচ্ছে, মায়ের টাকা দিচ্ছে? তাদের বাপ মা যদি তার ছেলেকে এত টাকা দেয়, আমি তাদের কাছে অনুরোধ করবো যে অনেক ভালো মানুষ আছে, তারা কষ্টে আছে, তাদেরকে বরং আপনার এই টাকাটা দেন। আপনার ছেলেকে দিলে তো একে তাকে এরকম উপহার বা পুরস্কার ঘোষণা করে 2 লাখ করে দিয়ে ফেলবে। তার চেয়ে বরং টাকাটা ভালো কোথাও দিয়ে আসেন, ছেলেকে দিয়েন না। আর ছেলে যদি এত টাকা আয় করে, তাহলে অবশ্যই আমরা ধরে নিচ্ছি সে প্রচুর আয় করে, কারণ কোনো এক মাসে সে 2 লাখ টাকা দিয়ে ফেলতে পারলে বছরে অন্তত তার করযোগ্য আয় আছে। জি, আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। গত দুদিন ধরে আমরা দেখছি যে সারা দেশে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন, এবং সেটা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেশ জাঁকজমকের সঙ্গে উদযাপিত হয়েছে। এটা নিয়ে আমি বিস্তারিত আর বলি না, আপনি সবই জানেন। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি শুধু এতটুকুই বলবো, স্ট্যাটেন আইল্যান্ড বলে একটা জায়গা আছে নিউ ইয়র্কে, ওখানে স্ট্যাচু অফ লিবার্টি আছে। ওটার নিচে দাঁড়ায় আপনি বাংলাদেশের কোন অনুষ্ঠান করতে পারবেন? ওটা কিন্তু ওদের সংসদ না, কিচ্ছু না। ওইটার নিচে দাঁড়িয়ে আপনি এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারবেন, অন্য দেশের স্বাধীনতা উদযাপন করতে পারবেন? আমার মনে হয় না পারা যাবে। স্ট্যাটেন আইল্যান্ডে যেতে গেলে পারমিশন নিয়ে যেতে হয়। মাঝখানে বহুদিন স্ট্যাটেন আইল্যান্ডে যাওয়া বন্ধ ছিল। স্ট্যাচু অফ লিবার্টি আছে ওইখানে। তো আমেরিকার সংসদ কিংবা আমেরিকার সিনেট, কংগ্রেস, ক্যাপিটল হিল, আমেরিকার যেটা আইনসভা যেখানে বসে, ক্যাপিটল হিলের সামনে দাঁড়িয়ে এটা পারবেন? ওয়াশিংটন মনুমেন্টের সামনে পারবেন? আমাদের সংসদ ভবন আমাদের এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন, যেখানে বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারিত হয়, তার অর্থনৈতিক ভাগ্য, তার রাজনৈতিক ভাগ্য, তার আইনি ভাগ্য, তার ধনী গরিব যে বৈষম্য, সেই বৈষম্য দূরের ভাগ্য, এই সব সেখানে হয়। আমাদের সংসদ আমাদের একটি প্রতীক, এবং সেইখানে বাংলাদেশের পতাকা উঠবে, এটাই স্বাভাবিক। সেইখানে ধরেন অন্য কোন একটা দেশের পতাকা উঠছে, এটা আমাদের দেখতে ভালো লাগে না। হতে পারে এটা বিরাট কূটনৈতিক একটা সম্পর্ক, হতে পারে অনেক বন্ধুত্ব। মানে অনেক বন্ধুত্ব হলে কি আপনার বন্ধুকে আপনি কি আপনার শোবার ঘরে নিয়ে রাখেন? এটা তো রাখেন না। সেরকম আপনি কি ওরকম একটা গুরুত্বপূর্ণ ঘরে তাকে আনবেন বা তার সামনে তাকে এনে এই আনন্দ করতে দিবেন? এটা আমার কাছে, আমি জানি না। এটা আমি যেহেতু আপনার কাছে কি মনে হয় যে জুলাই আন্দোলনের জাতীয় লোকজন অনেক সংসদ? আধিপত্য আধিপত্য বলে অনেক শব্দ বলতো, তো তো জি, এখন আমার এটা দেখে মনে হয়েছে যে এরা আসলে ভণ্ড। এরা এই আধিপত্য নিয়ে ওরা যেসব কথাবার্তা বলতো, এর মধ্যে এক ধরনের হিপোক্রেসি আছে। না, আমার কথা হলো যে যেমন ধরেন জাতীয় সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলিত হলো, ছিল বাংলাদেশের পতাকাও ছিল পাশে। তো এই যে ভিন্ন দেশের পতাকা আমরা সংসদ ভবনে উঠালাম, এবং যুক্তরাষ্ট্র তো অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় মানে পাওয়ারফুল কান্ট্রি, সবচেয়ে মানে আপনার ক্ষমতাধর দেশ, এবং সেই দেশের
সরকার তাদের সামরিক প্রতিনিধি, ক্ষমতাধর, সবচেয়ে বড় এই সামরিক যে ক্ষমতাধর দেশ। সামরিক ক্ষমতা, তো সেই দেশের সরকার যে তাদের পতাকাটা আমাদের এই সংসদ ভবনের সামনে উত্তোলনের অনুমতি দিল, সুযোগ দিল আমাদেরকে, দেখ এতে কি মনে হয় জাতি হিসেবে অথবা আমাদের সংসদ ভবন কি সম্মানিত হলো, বাড়তি কোনো সম্মান? জানি না, এটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। সম্মান অসম্মানের বিষয়ে জানি না, অনেক সময় অনেক সম্মান আছে সেটাও দৃষ্টিকটু লাগে, লাগে না? অনেক সময় লাগে কিন্তু। আমার কাছে একাধিক এরকম সম্মান আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছিল। তো এরকম বহু সম্মান আছে অতীতে আমরা দেখেছি, অনেকে পেয়েছেন, এগুলো আমার কাছে মনে হতো যে খুব দৃষ্টিকটু। তো সেরকম আরেকটি, এটা যদি সম্মানেরও হয়ে থাকে এটা খুবই দৃষ্টিকটু। আমার মনে হয় এই ঘটনাটা কোনোভাবেই সরকারকে কোনো অ্যাডভান্টেজ দেবে না, বরং বহু মানুষের কাছে বিষয়টা নেতিবাচক ভাবে আসবে। এবং এই ঘটনাগুলি আমি জানি না, এইগুলি তো সরকারের ইমেজ বিল্ড আপ করারও কিছু মানুষ থাকার কথা। সরকারের ইমেজ নিয়ে যারা ভাববেন, কোন সিদ্ধান্তটা দিলে কি ধরনের রিয়াকশন হতে পারে, এগুলি নিয়ে চিন্তা করবেন। আমি জানি না যে এই সরকারের হয়ে কারাই চিন্তাটা করছেন। যারাই চিন্তাটা করছেন আমার মনে হয় এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল, তাদের এটা করা উচিত হয় না। সংসদ ভবনে বিদেশি পতাকা ওড়ে, কখন ওড়ে? যখন সার্ক সম্মেলন হচ্ছে, যখন আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, তখন সংসদ ভবনকে আপনি আহ এই বিদেশি পতাকা ওড়াতে পারেন, কিন্তু সেখানে হোস্ট কে? সেখানে হোস্ট হচ্ছে আমাদের রাষ্ট্র, আমরা দাওয়াত দিয়ে এনে এটা করছি। অলিম্পিকে বিভিন্ন দেশের পতাকা একসাথে উড়ে, আপনি ফ্রান্সে অলিম্পিক হলে কি হবে? ফ্রান্সের পতাকার পাশে অন্য দেশের পতাকা উড়ে। বিশ্বকাপে উড়ে কেন? কারণ হোস্ট দাওয়াত দিয়ে এনে তাকে ওই পতাকাটা উড়িয়ে দেয়। কিন্তু এই দাওয়াতে কি হোস্ট আমাদের সরকার ছিল? আমাদের সরকারের দাওয়াতে এইটাও আয়োজিত হয়েছে, তাহলে আমি মনে করি না যে এটা ঠিক হয়েছে। হোস্ট এই সম্মানটা দিতে পারে গেস্টকে, কিন্তু গেস্ট এসে নিজে নিজে এটা উড়িয়ে দিতে পারে না, এটা আমি মনে করি না যেটা ঠিক। রাজনৈতিক কর্মকাণ্ড এখন যাদের স্থগিত রাখা হয়েছে, যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার করা হবে বলে জানানো হয়েছে, সেই দলটার এই যে তৎপরতা, যা নাকি নিষিদ্ধ কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে, যারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আওয়ামী লীগের পতাকা উত্তোলন করা যাচ্ছে না কোথাও, এই যখন অবস্থা, তখন তার মধ্যেও আওয়ামী লীগের যে এই কর্মকাণ্ড, বিভিন্ন রকম ঝটিকা মিছিল, এগুলিকে সরকার আসলে কিভাবে হ্যান্ডেল করবে? জুন মাসের 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেখানেও আমরা দেখেছি সরকার সেটাকে নিয়ে নানা রকম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে, যা নাকি সরকারের দুর্বলতাকেই সারা দুনিয়ার কাছে প্রকাশ করে দিয়েছে। অনেকেই বলছিলেন যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে আবার ফিরে আসবে, আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারবে? যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে সেটা কি তাদের যে বর্তমান নেতৃত্ব, শেখ হাসিনার যে নেতৃত্ব, তাকে নিয়েই ফিরে আসবে? এর মধ্যে আবার শেখ হাসিনার একটা ঘোষণাও ছিল, তো উনি জানিয়েছেন যে উনি এই বছরের মধ্যে দেশে ফিরছেন। সেটাও কিন্তু আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে এক ধরনের নতুন অস্থিরতার জন্ম দিতে পারে বলে কেউ কেউ বলেছেন। তো এর মধ্যে জুলাই এসে গেল। জুলাই আন্দোলনের সময় যারা জড়িত ছিলেন এর সঙ্গে, এবং যারা নিজেদেরকে সেই জুলাই আন্দোলনের সিপাহসালার বা সোল এজেন্ট হিসেবে দাবি করছেন, তাদেরও নানা রকম তৎপরতা আমরা দেখতে পেলাম। তারা সারা দেশে পদযাত্রা করবে, কোথাও কোথাও করতে যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু হচ্ছে। এর মধ্যে যে কথাটা আমার কাছে আজকের এই আলোচনার জন্য আমি এই বিষয়টা আলোচনা করছি, যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা কথাটা উল্লেখ করতে হয়। সেটা হলো যে আজকে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন ডক্টর জাহেদ উর রহমান, তিনি একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। সেটা হলো তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে তারা যে বিভিন্ন রকম মিছিল করছে, এ প্রসঙ্গে উনি বলেছেন যে তারা যেন রাষ্ট্রের আইন মেনে চলেন। এই কথাটা কিন্তু আমিও বহুবার বলেছি, যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা হয়েছে, সেই আইনটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার ধারণা আরও অনেকেই একটা কালো আইন বলবেন। মজার ব্যাপার হলো এই কালো আইনটা কিন্তু আওয়ামী লীগেরই তৈরি করা, নিজের আইনেই আওয়ামী লীগ ফেসেছে। আমি মনে করি এই ধরনের আইন থাকা উচিত না, কিন্তু সেই আইনটা আওয়ামী লীগ বিরোধী দলকে দমন করার জন্য তৈরি করেছিল, এবং সেই আইনটা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে
অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবার ব্যবহার করেছে, এবং এই সরকার মানে বিএনপি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সেই ব্যবহারকে আইনগত বৈধতা দিয়েছে এবং তারাও সেটাই করছে। তো জাহিদুর রহমান সাহেব বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে তারা যেন রাষ্ট্রের আইন মেনে চলেন। এটুকু বলে ঠিক আছে, তারপরে উনি আরও কিছু কথা বলেছেন যেগুলো নাকি আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তিনি কি বলেছেন আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন। কথাটা খেয়াল করেন যে এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তো তারা একটু অপেক্ষা করুন। মানে অপেক্ষা করার পর কি আর নিষিদ্ধ থাকবে না? বিষয়টা কিন্তু আপনি একভাবে ভাবেন, শোনার চেষ্টা করেন যে এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, এখন পর্যন্ত, তো আর একটু অপেক্ষা করতে হবে, তারপরে নিষিদ্ধ নাও থাকতে পারে। হ্যাঁ, কিভাবে না থাকতে পারে সেটা উনি জানিয়েছেন। উনি জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করা হবে কি হবে না, মানে আওয়ামী লীগের ব্যাপারে যে মামলাটা হয়েছে সেই মামলার বিষয়ে তদন্ত চলছে এবং সেই তদন্তের পর বিচার হবে। বিচারে যদি দেখা যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, তাহলে নিষিদ্ধ হবে এবং এই হওয়া না হওয়াটা পুরোপুরি আদালতের এখতিয়ার। আদালত সব পক্ষকে শুনে সিদ্ধান্ত নেবে। এখন এটা খুব ভালো কথা, কিন্তু এখন আমার কথাটা হলো এক জায়গায়, সেটা হলো আদালত যে সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে, তাহলে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কে? এটা কিন্তু একটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শুনানিটা হবে, যে যুক্তিতর্ক হবে, যে দুই পক্ষের যে কথাবার্তা হবে, সেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কে? বিএনপির কোনো উকিল, অথবা জামাতের কোনো উকিল, নাকি এনসিপির কোনো উকিল? তিন দলেরই সমর্থক উকিল আছেন। এখন তারাই কি আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, নাকি আওয়ামী লীগের পক্ষের কোনো, আওয়ামী লীগের মতবল মানে আওয়ামী লীগকে সমর্থন করেন, এক ধরনের নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একসময় জড়িত ছিলেন, এমন কোনো উকিল অংশ নেবেন? যদি তেমন উকিল আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনালে, তো সেই উকিলের মানে সেই আইনজীবীর নিরাপত্তা কে নিশ্চিত করবে? সামাজিকভাবে তাকে যে মবের শিকার হতে হবে না, সেটা কে নিশ্চিত করবে? কারণ মব তো চলছে। কোথাও একজন ছাত্রলীগের লোককে যদি আপনি পিটিয়ে ধরে নিয়ে যে থানায় নিয়ে যান, থানা তাকে ধরে নিচ্ছে, বলছে সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি বলে দিল। কিন্তু এটা তো আপনি আইন অনুযায়ী পারেন না। সে যদি ছাত্রলীগের স্লোগান না দেয়, যতক্ষণ পর্যন্ত সে ছাত্রলীগের স্লোগান না দেবে, যতক্ষণ পর্যন্ত সে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের রাজনীতিটা না করবে প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত তো তাকে আপনি আটকাতে পারেন না। কিন্তু আটকানো কি হচ্ছে না? আপনারা প্রায়ই দেখবেন, যে কোনো নিউজে দেখবেন, প্রায়ই দেখবেন এই কথা বলা হয় যে অমুককে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আওয়ামী লীগের একজন সাবেক সভাপতি, তার এটাই অপরাধ, আর কোনো অপরাধ লাগবে না। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি ওখানে ঘটে, তাহলে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা থেকে মুক্ত করতে, আওয়ামী লীগের রাজনীতিটাকে অবাধ করতে যে আইনজীবী আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবে, তাকে সামাজিক নিরাপত্তাটা কে দিবে? তাকে মবের হাত থেকে কে বাঁচাবে? রাষ্ট্রকে সেই গ্যারান্টি দেবে? দিয়েছে এ পর্যন্ত? আইনজীবীদের দেখেন, একটা জিনিস দেখেন আপনারা, একটা লোক আওয়ামী লীগ করেন না, সে আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু সে হয়তো আইনজীবী। সে আইনজীবী যাকে নাকি আওয়ামী সমর্থক আইনজীবী বলা যেতে পারে। মানে একসময় তারা আওয়ামী লীগের যে প্যানেল ছিল, সেই প্যানেলে মানে আওয়ামী লীগ সমর্থক যে আইনজীবী সমিতি ছিল, হয়তো তাদের মেম্বার ছিল অথবা তাদের সমর্থক ছিল। এই অপরাধে আইনজীবীরাই, বিএনপি এবং জামাতের আইনজীবীরা, ওনাদেরকে নির্বাচন পর্যন্ত করতে দেয় নাই, সুপ্রিম কোর্ট বারেও দেয় নাই, বিভিন্ন জেলা বারেও দেয়নি। তো ওনারা তো আইন বুঝেন, ওনারা তো আইন মানেন। ওনারা যখন ওদের ব্যাপারে এরকম আচরণ করেছেন, তাহলে সে তাদের ব্যাপারে আপনার যখন নাকি মূল দল নিয়ে আলোচনা হবে, তখন কী অবস্থাটা ধারণ করবে? এর ব্যাখ্যাটা কি? এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন
আমরা জেনেছি এর মধ্যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অলরেডি তদন্ত ট্রাইব্যুনালে যে তদন্ত সংস্থা আছে তারা তদন্ত করছে। এখন সেই তদন্ত করে তারা কি পাবে না পাবে সেটা তারা ট্রাইব্যুনালকে জানাবে এবং তার উপর ভিত্তি করে এই মামলা চলবে। একটা জরুরি প্রশ্ন, সেটা হলো এই মামলা কতদিন চলবে? দেখুন, কতদিন চলবে এই জিনিসটা জরুরি এই কারণে যে যদি মনে করেন এটা 3 বছর চলে, তো বলা হয়েছে যে যতদিন মামলা চলবে ততদিন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কি অতটুকু ধৈর্য ধারণ করবে? যেভাবে জাহিদুর রহমান বলছেন একটু অপেক্ষা করেন, সেই একটুটা কি 3 বছর নাকি 4 বছর? এই একটু অপেক্ষাটার মানে আপনার স্থায়িত্ব কতদিন? যদি 3 বছর হয় তাহলে সেটাকে আর একটু বলা যাবে? এখন জাহিদ সাহেব যখন বলেন একটু অপেক্ষা করেন, তখন আমি ধারণা করি হয়তো সেই জিনিসটা দ্রুতই হবে। এবং আমার যেন সব মিলিয়ে কেন যেন মনে হয় যে বোধহয় এই জিনিসটা একটু দ্রুতই হবে। কেন মনে হয় সেটাও বলি। যেমন ধরুন, সরকারের অ্যাটিচিউডটা কিন্তু আমি একটু একটু টের পাচ্ছি। এটা জাহিদুর রহমান সাহেবের কথায় যেমন টের পেলাম, 2 দিন আগে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু এ সংক্রান্ত একটা বক্তব্য দিয়েছেন। যেমন উনি জুলাই জাতীয় সম্মেলন যেটা হয়েছিল কদিন আগে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে উনি বলেছিলেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, অন্যরাও দাবি করেছেন, তদন্ত হচ্ছে, ইনশাল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। খুব ইতিবাচক দিক কিন্তু। বিচার মানেই কিন্তু ফাঁসি না, বিচার মানে অনেক সময় বিচারের মাধ্যমে অনেক সময় বেকসুর খালাসও পেয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে যদি আমি যদি বলি আমার কথাটা, আমি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। আমি আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না। তাহলে আমার পার্সোনাল অপিনিয়ন। আমি মনে করি যে রাজনৈতিক দল যখন খারাপ আচরণ করে, সেটা দলের যে ওই সময়ের নেতৃত্ব, সেটা নেতৃত্বের ভুলের কারণে তারা খারাপ আচরণ করে। সারা দুনিয়ায় এই কারণে কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তনটা আসে কেন? এই কারণে আসে, এদের আচরণটা ঠিক ছিল না, এই জন্য আসে। তো এখানে তো যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা তো আওয়ামী লীগের যে নেতৃত্ব তারা করেছে। আওয়ামী লীগ জিনিসটা কি? আওয়ামী লীগ আর শেখ হাসিনা কিন্তু একটা, আওয়ামী লীগ আর ওবায়দুল কাদেরও কিন্তু এক না। ওবায়দুল কাদের মানেই আওয়ামী লীগ, বিষয়টা তা নয়। ওবায়দুল কাদের হলো আওয়ামী লীগের একটা নেতৃত্ব, শেখ হাসিনাও আওয়ামী লীগের একটা নেতৃত্ব। তো আওয়ামী লীগকে ব্যবহার করে যত লোক অন্যায় করেছেন, যত লোক খুন করেছেন, গণহত্যা করেছেন, যত লোক অপরাধ করেছেন, যত লোক লুটতরাজ করেছেন, এদের সবাইকে ওই অপরাধের কারণে বিচার করতে হবে। এই বিচারটা আমি দাবি করি। কিন্তু তার মানে আপনি দলটাকেই বলবেন যে এই দলটাকে আপনি তখনই করতে পারবেন যখন নাকি দলের গঠনতন্ত্রে সেই ধরনের কোনো কথা থাকবে। যদি দলের গঠনতন্ত্রে থাকে যে অমুককে অমুককে এই দল বলছে, এই দল সিদ্ধান্ত নিয়েছে, অমুককে অমুককে আমার প্রতিবাদগুলো তাকে গুলি করে মেরে ফেলা হবে, যদি এই ধরনের কোনো গঠনতন্ত্রে লেখা থাকে তখন দলের দায়। আর তা না হলে দলের যারা নেতৃত্বে থাকে তাদের দায়। এই জিনিসটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে প্রকৃত বিচারটা হবে। আমি আশা করব তারা কিভাবে বিচার করবেন না করবেন। আমি কেবল একটা কথা বলি, অনেকেই বলেন, নানা ধরনের উদাহরণ দিয়ে বলেন যে দল একবার বিতাড়িত হয়, যে দল একবার জনগণ যে দলকে প্রত্যাখ্যান করে, সেই দলের ফিরে আসার ঘটনা সাধারণত নাই। কিন্তু এটাও কিন্তু সত্য, যখন কোনো ক্ষমতাচ্যুত দল আবার ফিরে আসে, সেটা যতটা না নিজের শক্তিতে আসে, তার চেয়ে বেশি আসে যে পরবর্তী সময়ে যে সরকার ক্ষমতায় থাকে তাদের দুর্বলতার কারণে। আজকে আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা হতোই না। আজকে আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে মিছিল করার সুযোগ সাহসী পেত না যদি অন্তর্বর্তীকালীন সরকার, মানে ডক্টর ইউনূসের সরকার যদি দেশটাকে ভালোভাবে চালাতে পারত। তারা তা পারেনি এবং তারা এতটাই খারাপ চালিয়েছে, তারা এতটাই দুর্নীতিপরায়ণ ছিল যে ওনাদের আমলেই লোকে আওয়ামী লীগ সম্পর্কে বলেছে যে আগেই ভালো ছিল। এটা আমি নিজে শুনেছি, বলেছে, আপনারাও শুনেছেন। কাজেই অন্তর্বর্তীকালীন সরকার, মানে ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগের ফিরে আসার প্রাথমিক কাজটা করে দিয়ে গেছে। এখন বর্তমান সরকার যদি সুশাসন কায়েম করতে পারে, মানুষের অর্থনৈতিক অবস্থার একটা
বা সমাধান করতে পারে, ভালো করতে পারে, মানুষ যদি স্বস্তিতে থাকে, মানুষের মনে করেন যে বিদ্যুৎ, তেল, গ্যাস এটসেট্রা এগুলি মানে দ্রব্যমূল্য এগুলির ব্যাপারে মানুষ যদি স্বস্তিতে থাকে, যদি মুদ্রাস্ফীতি কমে, মূল্যস্ফীতি কমে, যদি এগুলো হয়, তাহলে দেখবেন এই সমস্ত ঝটিকা মিছিল সরকারকে বিব্রত করতে পারবে না। আর যদি ওগুলি হয়, যদি এগুলি বাড়তে থাকে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারটা অনেক, দাবিটা অনেক জোরালো হয়ে যাবে। আমি জানি না সরকার কিভাবে হ্যান্ডেল করবে, অথবা এমনও তো হতে পারে সরকার নিজেই চায় যে আওয়ামী লীগ চলে আসুক, হতেও পারে। কারণ তারা যদি মনে করে যে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখবে, সেক্ষেত্রে তারা যদি ভাবে এই বিশাল জনসমর্থনে একটা দলকে বাইরে রেখে গণতন্ত্র কায়েম করা যাবে না, যদি তারা এভাবে ভাবে, তাহলে তো আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা অবধারিত। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পেয়েছে, এটা এত দ্রুত ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা যা ঘটে, ধরেন একজন লোক একটা ভিডিও আপ করলো, সেই ভিডিওটা কিন্তু মুহূর্তের মধ্যেই হয়তো একই সঙ্গে 100-200 লোক ছড়িয়ে দেয়। মানে 2-3 লাখের কাছে এটা পৌঁছে যেতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। যে দেখে সে আবার শেয়ার করে, সে আবার শেয়ার করে, এরকম শেয়ার রিশেয়ার হতে 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 এটা সর্বত্র ছড়িয়ে যায়। এবং সেই দৃশ্যটা আমরা সবাই দেখেছি। একজন বয়স্ক লোক, 3-4 জন লোক কক্ষে ঢুকলেন, ওই কক্ষে 2 জন লোক ছিল, তাদেরকে বের করে দিলেন। দেওয়ার পর ওনাকে কাছে গেলেন, যে ওনাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে চাপ দিলেন, দেখেন সিগনেচার করে চট থাপড় মারলেন। এক পর্যায়ে ওনার সংবেদনশীল এলাকা অঙ্গে চেপে ধরলেন, যেখানে চাপ দিলে মানুষের, পুরুষ মানুষের অন্ততপক্ষে মানে জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এবং চেপে ধরে তার চাহিদা অনুযায়ী জিনিসপত্র আদায় করেন। এর মধ্যে ওই ভদ্রলোক, আক্রান্ত ভদ্রলোক, উনি চিৎকার করলেন, একজনের নাম ধরে ডাকলেন, তিনিও এলেন, কিন্তু তাকে হেল্প করতে দেওয়া হলো না। পরে এক পর্যায়ে হেল্প করলো দেখলাম, কিন্তু আর কোনো কিছু হলো না। এখন এটা যখন নাকি ছড়িয়ে পড়ে, ঘটনা কিন্তু ঘটেছিল জুন মাসের 27 তারিখ সন্ধ্যায়, কিন্তু বিষয়টা আলোচনায় আসলো জুলাই মাসের 3 তারিখের দিকে। এর আগ পর্যন্ত লোকে এটা জানতো না, ব্যাপারটা মানে একদিন গোপন ছিল। যখন এটা নাকি আপনার ভিডিওটা বাইরে চলে আসলো, ঠিক তখনই আমরা দেখলাম যে এটা নিয়ে আলোচনা হলো, এবং ব্যাপক আলোচনা। এবং আলোচনা মানে এর মধ্যে রবিবার দিন যে লোকটাই কাজটা করেছিল, যে ভদ্রলোক, তার নাম মুস্তাফিজুর রহমান লিটু, সে যে খুব বড় একজন নেতা বর্তমান সরকারি দলে তাও না, বাট সে যুবদলের সঙ্গে তার একটা সম্পর্ক আছে। তো সেভাবেই প্রভাব বিস্তার করে সেই কাজটা করলো। এবং সে যে প্রভাবশালী, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই স্ট্যাম্পে সিগনেচার, চেকে সিগনেচার, একটা 70 লাখ টাকার চেক, একটা ব্ল্যাঙ্ক চেক, এই সিগনেচারগুলো করার পর এই মুস্তাফিজুর রহমান লিটু কিন্তু আব্দুল আজিজকে ধরে বেঁধে নিয়ে থানায়ও গিয়েছিল। থানায় গিয়েছিল কেন? থানায় গিয়েছিল একটা সালিশি করার জন্য। কিন্তু থানায় যে সুবিধা হয়নি, পুলিশ তাদেরকে বলেছেন যে এই ব্যাপারে তাকে লিখিত অভিযোগ লাগবে, লিখিত অভিযোগ ছাড়া তো আর সালিশ করা যাবে না। তো লিখিত অভিযোগ নিয়ে পরে লিটু সাহেব আসেননি এই কারণে, যদ্দূর আমি বুঝতে পারি, কারণ ততদিনে যে আপনার ভিডিওটা যেহেতু ভাইরাল হয়ে গেছে, তখন উনিও বুঝেছেন যে কাজটা উনি ঠিক করেননি। যে ভিডিওটা ভাইরাল হলো কীভাবে, যদ্দূর আমি বুঝি যে ওখানে সিসি ক্যামেরা ছিল, এবং সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়েছে। এবং সেটা ওই মুস্তাফিজুর রহমান যে কাজটা করেছে, যার এখানে গিয়েছিল আক্রান্ত যে ব্যক্তি, যে আব্দুল আজিজ, এই আজিজ সাহেবই সেটাকে কিন্তু সামাজিক মাধ্যমে দিয়ে দিয়েছে, এটা উনি নিজেও বলেছেন। তো এখন এখানে দুটো ঘটনা কিন্তু আমি বলছি। দেখেন, আজিজ সাহেবের কাছ থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান সাহেব একটা ব্ল্যাঙ্ক চেকের সিগনেচার নিয়েছেন, 70 লাখ টাকার একটা চেকের সিগনেচার নিয়েছেন, এবং একটা দলিলে সাদা পাতায় সিগনেচার নিয়েছেন। তার মানে অনেক কিছু করেছেন, কিন্তু তারপরও উনি তাকে নিয়ে থানায় গেলেন কেন? এই জায়গাটার থেকে আপনি কিন্তু আস্তে আস্তে আলোচনায় আসতে পারবেন। এবং উনি এই ধরনের কাজ যিনি করেন, তিনি থানায় যাওয়ার সাহস পান কিভাবে? এই জায়গাটাতেই আমাদের মূল আলোচনা। সে পান হলে এভাবে, এটা হলো সরকারি দল বলে পারেন। ভাবুন তো, 2024-এর অগাস্টের আগে এই লিটু সাহেব, উনি কি পারতেন আজিজ সাহেবকে এইভাবে কাজকর্ম করে থানায় নিয়ে যাওয়ার সাহস পেতেন না। তার মানে থানায় সবাই যাওয়ার সাহস পাচ্ছে না।
থানায় কেবল সরকারি দল করে এমন লোকদের জন্যই থানাটা নিরাপদ। বাকিদের জন্য নিরাপদ নয় কেন? পুলিশ কি অন্যদেরকে মারে? মারে তো না। তাহলে এদের হাতে কেন থাকে? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 24-এর আগে, তখন যদি যুবলীগের কেউ যেত, ছাত্রলীগের কেউ যেত, স্বেচ্ছাসেবক লীগ এরা যদি কেউ যাইতো, অথবা আওয়ামী লীগ যদি কেউ যাইতো, তারা কিন্তু থানায় পর্যাপ্ত সমাদর পেত। সেই জিনিসটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রথম এটা আসলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিডারদের কাছে, তারা যেখানে যেত সমাদর পেত, জামাত শিবিরের লোকজন সমাদর পেত, এখন পাচ্ছে বিএনপির লোকরা অথবা বিএনপির অঙ্গ সংগঠনের লোকেরা। তো থানা তো একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়, থানা তো সবার জন্য। তো সবাই সেখানে যে সমাদর পায় না কেন, অথবা পায় না অথবা পায়, কিন্তু তারা কেন ভাবতে পারে না যে আমি গেলে আমাকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে? তাদের মধ্যে এই ভাবনাটার ঘাটতি কেন? এর জন্য কে দায়ী? থানা দায়ী নাকি আমাদের টোটাল এনভায়রনমেন্ট দায়ী? এই জিনিসটা কিন্তু আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। কারণ উনি থানায় নিয়ে, উনি এটা নিজে অপকর্ম করেছেন, করে আবার উনি থানায় নিয়ে গেলেন এবং নিয়ে যেয়ে আবার তাকে শাসালেন যে আমি এখানে যা করেছি তুমি যদি এগুলো ওখানে বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। এবং আজিজ সাহেব বলছেন যে আমি থানায় গেলাম, যাওয়ার পর পুলিশ বললো যে না, এইভাবে আমরা সালিশ করতে পারবো না, অনেক কিছু পুলিশ বলল। পুলিশের ভূমিকা ভালো ছিল, আমি যতটুকু বুঝলাম যে পুলিশের ভূমিকাটা ভালোই ছিল। তো তারপরও আজিজ সাহেব কিন্তু ওই যে তার কাছ থেকে যে ধমক পেয়েছেন, হুমকি পেয়েছেন যে এই ঘটনাগুলো তুমি থানায় যেয়ে বলতে পারবা না, এবং উনি কিন্তু এই ধমককে বিশ্বাস করেছেন। বিশ্বাস করে উনি ওখানে যে কিছু বলেননি। ওনাকে যে এভাবে জোর করে সিগনেচার নিয়েছে দুটো চেকে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে, উনি কিন্তু একটা কথাও থানায় উচ্চারণ করেননি। কেন করেননি? উনি ভেবেছেন যে এখানে উচ্চারণ করলে আমার বিপদ আরও বাড়তে পারে। দেখুন, মানে থানায় যে পুলিশের কাছে যেও মানুষ কিন্তু নিজেকে নিরাপদ অথবা মুক্তমূলক মানুষ মনে করতে পারছে না। দেখুন, আমরা সবসময় বলি, আমরা আওয়ামী লীগ আমলে বলতাম যে ভয়ের সংস্কৃতি। ভয়ের সংস্কৃতি জিনিসটা কি? ভয়ের এনভায়রনমেন্ট, ভয়ের পরিবেশ, এই জিনিসটা কি আসলে? এই যে বললাম যে পুলিশের কাছে যেও প্রকৃত ঘটনা বলার যে সাহস না পাওয়া, এটাই হলো সেই ভয়ের পরিবেশ। এখন এই ভয়ের পরিবেশটা কেন তৈরি হয়েছে? এই জিনিসটাই হলো একটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এই জিনিসটাই দেখবেন যে কেন মানুষ ভয় পায়। তাকে তো সে তো জানে না যে তাই গেলে সে আসলে সে ক্ষতিগ্রস্ত হবে কিনা, কিন্তু তবু সে ভয় পায়, অথবা সে নিজেকে নিরাপদ মনে করে না। সে মনে করে আমার হয়তো বড় ধরনের ক্ষতি হতে পারে, অথবা আজকে আমাকে এটা চেপে ধরেছে, কালকে এটা গালিয়ে দিতে পারে, হতে পারে, কিন্তু অনেক রকম ভয় সে পেতে পারে। সে জানে এর কোনো বিচার হবে না। আপনার মনে আছে নিশ্চয়ই একটা দুইটা ঘটনা দিয়ে কিন্তু অনেক কিছু ঘটে যায়। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের এক এমপি সাহেবের ছেলে কিছুদিন আগে পুরা ওই শিল্পাঞ্চলে চাঁদাবাজি, অবাধ চাঁদাবাজি সে করত, এবং এইরকম একজন শিল্পপতি এবং একজন বড় শিল্পপতি, তার অভিযোগের প্রেক্ষিতে তাকে ধরা হয়েছিল, কিন্তু তাকে কিন্তু আটকে রাখা যায়নি, তাকে ছেড়ে দিতে হয়েছে। মুচলেখা নেই, ছেড়ে দেওয়া মানে কি? কিছুই না করা। এই যে তাকে ছেড়ে দিতে হলো, এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে ভয়ের একটা এনভায়রনমেন্ট মানুষের মনের মধ্যে তৈরি করে। মানুষ ভাবে যে ওনারা তো ক্ষমতাধর, ওনাদের তো কিছু হবে না, এবং ওনারা বেরিয়ে এসে আমার উপর আরও প্রেশার দেবে, আরও ভয় দেখাবে, আরও আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। এই যে ভয়টা, এই ভয়টাই কিন্তু একটা সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করে। এবং এই ভয়টা কিন্তু কেবল ব্যক্তি পর্যায়ে না, সামাজিক পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও। যেমন আমি উদাহরণ দেব, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি নিজেও প্রশ্ন করেছি যে আমাদের সরকারের কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা আপত্তি করেছি, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা বুঝতে পারি নাই। কিন্তু যেমন আমরা বুঝতে পারি নাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বিতর্কিত উপদেষ্টাকে এই সরকার কেন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানালো। এর পেছনেও কি একটা ভয় কাজ করছে?
ভাবুন একটা জিনিস। আবার আমরা দেখলাম দুদিন আগে 4 তারিখে যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হলো, এবং সেখানে ওই পররাষ্ট্রমন্ত্রীকেও দেখলাম গদগদ হয়ে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছে আমাদের এখানে, অ্যাম্বাসেডার, তার সঙ্গে দাঁড়িয়ে আলাপ করছেন। এখানেও কি ভয়ের সংস্কৃতি কাজ করছে? আমাদের সরকার কি ভীত কোনো কারণে? হতে পারে, আমরা জানি না। আজিজ সাহেব টের পেয়েছিল যে আজিজ সাহেবের সিগনেচারটা দিয়েছিল, আনন্দের সঙ্গে দিয়েছিল, দেয়নি কিন্তু। 2টো চেকে, তবে 6 পাতার একটা ডকুমেন্টে, খালি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, এটা কি আনন্দের সঙ্গে দিয়েছিলেন উনি সিগনেচার? আনন্দের সঙ্গে দেননি, ভয়ের কাউরে দিয়েছিলেন। ওনার কিছু একটা জায়গায় চেপে ধরা হয়েছিল বলে ব্যথা সহ্য করতে না পেরে দিয়েছিলেন। তাহলে আমাদের সরকার যখন এইখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিদেশি একটা রাষ্ট্রকে ওই দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে অনুমতি দেয়, এটা কি ভালোবেসে দেয় নাকি ভয়ের কারণে দেয়? সে ভয়টা কি? কোথায় কে চেপে ধরেছিল আমরা জানি না, অথবা এই চেপে ধরার কাজে মধ্যস্থতা কে করেছিল সেটাও বলতে পারবো না। কিন্তু ঘটনাগুলো নিয়ে আমরা খুব একটা আনন্দিত নই। সরকার কি এটা বুঝেন?